ইতিহাসের সবচেয়ে বড় টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক। একদিকে জনগণের ইতিহাসের সর্বোচ্চ ভারত বিরোধী সেন্টিমেন্ট, অন্যদিকে সীমান্ত জুড়ে বাস্তবতার কঠিন দেওয়াল। শেখ হাসিনা এবং ওসমান হাদি হত্যা মামলার আসামিদের প্রত্যর্পণের দাবিতে ঢাকার অনড় অবস্থান, আর তার বিপরীতে দিল্লির দীর্ঘসূত্রতা। এই টানাপোড়েনে বারবার পিছিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহু প্রতীক্ষিত ভারত সফর। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এই সফর উপেক্ষা করে, তবে কি ঘটবে দুই দেশের অর্থনীতি ও ভূ রাজনীতিতে? এটি কি কেবলই কূটনৈতিক অহং, নাকি সার্বভৌমত্বের নতুন লড়াই? 2026 সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হাঁটছে বাংলাদেশ ফার্স্ট নীতিতে। ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিগত সরকারের পতন এবং দেশের মাটিতে ঘটে যাওয়া রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে দিল্লির লাল গালিচায় পা রাখা সম্ভব নয়। বিশেষ করে যুবনেতা শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিরা ভারতে গ্রেফতার হলেও তাদের হস্তান্তরে বিলম্ব এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ঢাকার নীতি নির্ধারকদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। 2013 সালের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও দিল্লির এই ধরি মাছ না ছুঁই পানির নীতি ঢাকাকে বাধ্য করেছে শীর্ষ সম্মেলনগুলো পিছিয়ে দিতে। কিন্তু আবেগের ওপারে রয়েছে কঠোর বাস্তবতার জমিন। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বার্ষিক প্রায় $11.5 বিলিয়ন। বাংলাদেশ যদি ভারতের সাথে শীর্ষ বৈঠকগুলো পুরোপুরি উপেক্ষা করতে থাকে, তবে তার প্রথম আঘাতটি আসতে পারে বাণিজ্য ক্ষেত্রে। মুক্ত বাণিজ্য চুক্তি বা সেফা নিয়ে চলমান আলোচনা পুরোপুরি ভেস্তে যেতে পারে। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশ ভারতে যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পায়, দিল্লি তা পুনর্বিবেচনা করলে বাংলাদেশের তৈরি পোশাক খাত পড়তে পারে বড় সংকটে। তার চেয়েও বড় ভয় নিত্যপণ্যের বাজারে। পেঁয়াজ, চিনি বা গমের মতো পণ্যের সরবরাহ ভারত যদি সামান্য সংকুচিত করে, তবে ঢাকার বাজার দর সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। সবচেয়ে বড় কূটনৈতিক টাইম বোমাটি টিকটিক করছে 2026 সালের ডিসেম্বর থেকে। 1996 সালের ঐতিহাসিক 30 বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তির মেয়াদ এই বছরেই শেষ হতে যাচ্ছে। ভারত সফর উপেক্ষা করলেই চুক্তির নবায়ন কিংবা তিস্তার ন্যায্য পানির হিস্সা আদায় কোনো দিনই সম্ভব হবে না, যার খেসারত দিতে হবে উত্তরবঙ্গের কোটি কোটি কৃষককে। শুধু তাই নয়, নেপাল ও ভুটান থেকে ভারতের ওপর দিয়ে বিদ্যুৎ আমদানির যে ট্রানজিট করিডোর বাংলাদেশ ব্যবহার করতে চায়, তা চিরতরে আটকে যেতে পারে ভারতীয় আমলাতন্ত্রের লাল ফিতায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এক জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে। একদিকে দেশের সাধারণ জনগণ এবং বিরোধী দলগুলোর তীব্র ভারত বিরোধী জনমত। এই অবস্থায় দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীর সাথে হাত মিলালে অভ্যন্তরীণ রাজনীতিতে তোপের মুখে পড়ার ঝুঁকি রয়েছে। কিন্তু আবার উল্টো দিকে দীর্ঘমেয়াদী ভারতকে চটিয়ে দেশ চালানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাও এক প্রকার অসম্ভব। ফলে সরকার এখন হাঁটছে ধীরে চলনীতিতে। সরাসরি না বলে দাবি আদায়ের জন্য নেওয়া হচ্ছে সময়। কিন্তু এই কৌশল কতদিন কাজ করবে? ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দিয়ে আইনি দীর্ঘসূত্রতার পথ বেছে নেয়, তবে ঢাকার পরবর্তী চাল কি হবে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কূটনীতিতে কোনো স্থায়ী শত্রু বা চিরস্থায়ী মিত্র থাকে না, থাকে কেবল স্থায়ী স্বার্থ। বাংলাদেশ ভারতের ভৌগোলিক বাস্তবতাকে অস্বীকার করতে পারবে না, ঠিক তেমনই ভারতও তার পূর্ব সীমান্তে একটি বৈরী রাষ্ট্র দেখতে চাইবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, তারেক রহমান সরকার সরাসরি সম্পর্কচ্ছেদ না করে ব্যাক চ্যানেল বা পর্দার অন্তরালে কূটনৈতিক সচল রাখবে। তবে এর জন্য প্রয়োজন চাতুর্য ও ধৈর্য। জাতীয় মর্যাদা রক্ষা করে বাংলাদেশ কি পারবে দিল্লির কাছ থেকে নিজের দাবি আদায় করতে, নাকি এই শীতল অবস্থা দুই দেশের অর্থনীতিকে এক অনিশ্চিত গন্তব্যে নিয়ে যাবে, তা সময় বলে দেবে।